হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো গতিবিদ্যা তোমাদের ক্লাস চলছে ফিজিক্সের, তার উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে তোমাদের জন্য দেওয়া হচ্ছে। লাস্টে কিছু ম্যাথও আছে, তবে আজকে ম্যাথ কম আছে, আজকে এমসিকিউ বেশি আছে। এটা দুটো পার্টে ভাগ করা হয়েছে, টোটাল 50 এমসিকিউ তোমাদের দেওয়া হবে। আজকে 20টা এমসিকিউ আছে, নেক্সট দিন তোমাদের 30 এমসিকিউ দেওয়া হবে, সেখানে তোমরা বেশি করে ম্যাথ পাবে। আর অলরেডি আমি এই চ্যাপ্টারের উপর অনেক ম্যাথ করিয়েছি, নিউমেরিক্যালস। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন দেখো, বলছে ওপর থেকে পড়া একটি বস্তুর গতি ভূপৃষ্ঠের কাছাকাছি অত্যন্ত বেড়ে যায়, এর কারণ কি? ওপর থেকে পড়া কোনো বস্তুর গতি ভূপৃষ্ঠের যত কাছে আসবে, ভূপৃষ্ঠকে টাচ করলে ডেফিনেটলি ওটা জিরো হয়ে যাবে, কিন্তু ভূপৃষ্ঠের একদম কাছে আসলে ওটার গতি সর্বাধিক হয়। টাচ করার ঠিক আগের মুহূর্তে, ভূমি টাচ করার ঠিক আগের মুহূর্তে ওর গতি সর্বাধিক হয়। তো তোমাদের বলেছে এটার কারণ কি, পয়েন্ট টু বি নোটেড, এখানে কারণ জিজ্ঞাসা করা হয়েছে। প্রশ্নটা সহজ হতে পারে, কিন্তু অপশানগুলো দেখলে অনেকেরই মাথায় আসবে অভিকর্ষজ ত্বরণটা আমি দাগাবো। ফার্স্ট আমি আমার চোখ পড়বে অভিকর্ষজ ত্বরণে, এবং আমি দাগাবো। তো মনে রাখবে এটা দাগালে ভুল হয়ে যাবে, কারণ এখানে কারণ বলেছে। পয়েন্ট টু বি নোটেড এখানে কী বলেছে, কারণ বলেছে, ঠিক আছে। এলপিতে পড়ার প্রশ্ন, এলপিতে এই প্রশ্নটা পড়ছে মানে তোমাকে বুঝতে হবে যে অপশানগুলো আছে সেগুলো ডেফিনেটলি কনফিউজিং আছে। বলেছে বস্তুর ভর, একদম নয়। বলেছে বস্তুর উপর প্রযুক্ত বল, এটা হতে পারে। অভিকর্ষজ ত্বরণ নয়, বস্তুর ভরবেগও নয়। তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের? বস্তুর উপর প্রযুক্ত বল এখানে হবে। ওই বস্তুর যে গতিবেগ সেটা বেড়ে যায় কেন? ওই বস্তুর গতিবেগ বেড়ে যায় তার কারণ হলো নট ফর অভিকর্ষজ ত্বরণ, তার কারণ একটাই, পৃথিবীর আকর্ষণ বল। এটার কারণ কি? পৃথিবীর আকর্ষণ বল, ঠিক আছে। এটার কারণ কি? পৃথিবীর আকর্ষণ বল, ঠিক আছে। অভিকর্ষজ ত্বরণ কাকে বলা হয়? অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কোনো বস্তুতে অভিকর্ষ বলের টানের ফলে যে ত্বরণ তৈরি হয় তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এই আকর্ষণ বলেরই ফলাফল। তার মানে কারণ হচ্ছে আকর্ষণ বল, মানে অভিকর্ষ বল। অভিকর্ষজ ত্বরণ কিন্তু কারণ নয়, কারণ হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষের ফলে যে ত্বরণ তৈরি হয় তাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তো ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো যে অভিকর্ষজ ত্বরণ এটা কিন্তু এখানে অ্যান্সার হবে না। আমি বারবার বলছি, কারণ এখানে তোমরা গোলাবে, এখানেই অভিকর্ষজ ত্বরণ ক্লিক করে দিয়ে চলে আসলে ভুল অ্যান্সার হবে। এখানে হবে বস্তুর উপর প্রযুক্ত বল। এখানে কোন বল প্রযুক্ত হচ্ছে? এখানে প্রযুক্ত হচ্ছে অভিকর্ষ বল, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। পৃথিবী যে বল দ্বারা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ঠিক আছে। অভিকর্ষ বল প্রযুক্ত হচ্ছে এবং সেই বলের ফলেই কিন্তু বস্তুর গতি বাড়ছে। আর যে বস্তুর গতি বাড়ছে তার রেটকে আমরা কি বলি? অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ বলি, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে পদার্থের জাড্যের পরিমাণ হলো, মনে রাখবে পদার্থের জাড্য মানে ইনার্শিয়া। জাড্য শব্দের যে ইংরাজি হয় সেটা হয় ইনার্শিয়া, ঠিক আছে, লিখিয়ে দিচ্ছি ইনার্শিয়া, ইম্পর্ট্যান্ট, ইনার্শিয়া। তোমাদের বলেছে ইনার্শিয়ার পরিমাণ কি, ঠিক আছে। তো মনে রাখবে ইনার্শিয়ার পরিমাণ হলো পদার্থের ভর। যে পদার্থের ভর যত বেশি তার ইনার্শিয়া তত বেশি হয়। এখানে ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পদার্থের জাড্যের পরিমাণ কিন্তু পদার্থের ভর হয়। অভিকর্ষ বল হবে না, ভরবেগ হবে না, বল হবে না, এমনকি ভার বললেও হবে না। অ্যান্সার তোমাদের কী হবে? ভর। ভার কিন্তু একটা টাইপের বল, ঠিক আছে, মনে রাখবে ভার কিন্তু বল, ঠিক আছে। ভারের একক আর বলের একক সেম হয়। তো পদার্থের জাড্যের পরিমাণ কী হবে? পদার্থের ভর হবে। আচ্ছা, নেক্সট চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, নিউটনের কোন গতিসূত্রকে গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এনসিইআরটির প্রশ্ন। নিউটনের কোন গতিসূত্রকে বলা হয়? মনে রাখবে প্রথম গতিসূত্রকে বলা হয়। নিউটনের প্রথম গতিসূত্রকে কী বলা হয়? গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া, ঠিক আছে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বস্তুর জাড্যের যে ধর্ম, জাড্য ধর্মের যে পরিচয় সেটা পাওয়া যায়। নিউটনের প্রথম গতিসূত্র কী বলে? মনে আছে হয়তো তোমাদের ছোটোবেলায় পড়তে, কোনো স্থির বস্তুর ওপর যদি বল প্রয়োগ না করা হয় এবং কোনো গতিশীল বস্তুর ওপর যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে কী হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই দিকে চলতে থাকবে। এইটাই হচ্ছে নিউটনের কি প্রথম গতিসূত্র। আর এর থেকে আমরা কি পাই? আমরা জাড্যের ধারণা পাই, ইনার্শিয়া পাই, ঠিক আছে। তো ওই জন্য একে বলা হয় গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া, নিউটনের প্রথম গতিসূত্রকে বলা হয়। ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে একটি ভারী ক্রিকেট বল অপেক্ষা দ্রুত বেগে গতিমান একটি হালকা টেনিস বলকে থামানো কেন কঠিন হয়? কারণ মনে রাখবে ক্রিকেট বল অপেক্ষা টেনিস বলের গতি বেশি হয়, ঠিক আছে, কারণ খুব দ্রুত বেগে শাট করা হয়, সেই জন্য টেনিস বলের কী হয়? গতি খুব বেশি হয়। আমরা ভরবেগ বলতে কি বুঝি? আমরা ভরবেগ বলতে কি বুঝি? ভরবেগ বলতে বুঝি ভর ইন্টু বেগ, রাইট? ভরবেগ বলতে আমরা কি বুঝি? ভর ইন্টু বেগ। তো ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ এটা হয়তো ভারী, ধরো সাপোজ এর ওজন হচ্ছে তোমাদের 5 কেজি, সাপোজ ধরো,
ঠিক আছে, কিন্তু এর গতিবেগ অনেক কম থাকে, ধরো 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। যেখানে তোমাদের যে ক্রিকেট বল তার ধরো এইটা হয় অর্থাৎ 5 ইউনিট এবং এখানে হয় 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর যেটা টেনিস বল তার ধরো 2 কেজি হয় ধরো বর, সাপোজ 2 গ্রাম ধরেছি, 2 গ্রাম হয় ধরো বর, কিন্তু বেগ হয় অনেক বেশি, ধরো সাপোজ বেগ হলো 5 মিটার পার সেকেন্ড, বা একটু বেগটাকে বাড়িয়ে দিই, বেগ ধরো সাপোজ হলো তোমাদের 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে কেন থামানো কঠিন হবে, কারণ এর ভরবেগ অনেক বেশি। দেখো এটা হয়ে যাচ্ছে 12 আর এটা হয়ে যাচ্ছে তোমাদের 10, তাহলে ভরবেগ এখানে কি হচ্ছে 10, দেখো এখানে অ্যাকচুয়ালি কী হয় গ্রাম সেমি পার সেকেন্ড আর কেজি মিটার পার সেকেন্ড, এই হচ্ছে তোমাদের ভরবেগ হয়, তো আমরা এটাকে 5 কেজি ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা তোমাদের কী হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে, আর এখানে তোমাদের কী হয়ে যাচ্ছে 12 কেজি মিটার পার সেকেন্ড। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ টেনিস বলের ক্ষেত্রে এটা বেশি হয়ে যাচ্ছে, যেখানে তোমাদের ক্রিকেট বলের ক্ষেত্রে এটা কী হয়ে যাচ্ছে তোমাদের কম হয়ে যাচ্ছে। নর্মালি ক্রিকেট বলের বেগ বেশি হয় না, কম হয়, যদিও ক্রিকেট বল ভারী হয় টেনিস বলের থেকে। তো নর্মাল যদি নেট এফেক্ট নাও তাহলে দেখা যাচ্ছে যে টেনিস বলের যে ভরবেগ সেটা বেশি হচ্ছে। দেখো যেহেতু টেনিস বলের ভরবেগ বেশি, আমরা কি বলতে পারি যে এটাই অ্যান্সার হবে যে টেনিস বলের ভরবেগ বেশি, অর্থাৎ সি এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে অ্যান্সার কী হবে তোমাদের সি, টেনিস বলের ভরবেগ কম নয়, টেনিস বলের ভরবেগ ক্রিকেট বলের থেকে বেশি হয়, তো এটাই তোমাদের অ্যান্সার হবে। আচ্ছা নেক্সট চলো পরেরটাতে। 5 দাগ, 25 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ হচ্ছে এত কেজি মিটার পার সেকেন্ড হলে বস্তুটির গতিশক্তি কত। দেখো ভরবেগ বলতে আমরা কি বুঝি, একটু আগেই বললাম, ভরবেগ বলতে আমরা বুঝি ভর ইন্টু বেগ। এখানে তোমাদের ভর দেওয়া রয়েছে 25 কেজি আর ভরবেগ তোমাদের দেওয়া রয়েছে 125 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো, বেগ পেয়ে যাবো, ধরে নিচ্ছি বেগ হচ্ছে আমাদের এক্স, বেগ এখান থেকে আমরা কী পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কারণ এটা মিটার পার সেকেন্ড আছে, 5 মিটার পার সেকেন্ড। এবার তোমাদের বলেছে বস্তুর গতিশক্তি কত। গতিশক্তির ফর্মুলা কি, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। হাফ এম কত বলেছে আমাদের, এম বলেছে আমাদের 25 কেজি, আর ভি স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে কত হবে, সেই 25ই হবে। তো হাফ ইন্টু 25 ইন্টু 25, হাফ ইন্টু 25 মানে কত 625/2, 625/2 মানে কত 625-এর অর্ধেক, এই যে 312 লিখে দিচ্ছি এখানে, 312 মিটার পার 312 জুল, ঠিক আছে, জুল হবে এখানে অ্যান্সার, কারণ আমাদের দেখো কেজি আছে, মিটার আছে, সেকেন্ড আছে, তো জুল ওর মধ্যে থাকে, তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের জুল, অর্থাৎ 312.5 জুল, এটা তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট চলো পরের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন ছিল, ভরবেগ থেকে আমরা বেগ বার করলাম, সেখান থেকে আমরা ইউজ করলাম গতিশক্তির ফর্মুলা, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এম মানে হচ্ছে মাস বা ভর, ঠিক আছে, আর ভি ফর গতিশক্তি মানে গতিবেগ, ভি ফর গতিবেগ, তো হাফ ইন্টু ভর ইন্টু গতি। নেক্সট চলো পরেরটাতে। এর প্রশ্ন তোমাদের বলছে নিচের কোনটির ভরবেগ বেশি, বলছে দাঁড়িয়ে থাকা 1 টন ওজনের গাড়ি। দেখো ভরবেগ বলতে আমি একটু আগেই বলেছি ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ, এটাকে ভরবেগ বলা হয়। তাহলে 1 টন ওজন হোক আর যাই হোক না কেন, তুমি দেখতে পাচ্ছ বেগ তো এখানে 0, বেগ 0, যেহেতু বেগ 0 তাহলে ভরবেগ এখানে 0, ফলে এটা তো হবে না ডেফিনেটলি। 200 মিটার পার সেকেন্ড, সেকেন্ডে গতিমান 20 গ্রামের একটি বুলেট, ঠিক আছে, 20 গ্রাম, দেখো পয়েন্ট টু নোটে এখানে 20 গ্রাম বলেছে। ভরবেগের আমার ফর্মুলাতে আমরা কী পাই, আমরা পাই কেজি মিটার এবং সেকেন্ড পাই, ঠিক আছে, কেজি মিটার এবং সেকেন্ড পাই। তো এটাকে একটা কাজ করো, 200 গ্রামকে তুমি কেজিতে পরিণত করে দাও, তাহলে কী হবে 200 গ্রাম না 20 গ্রাম আছে, 20 গ্রামকে তুমি কেজিতে পরিণত করো, তো 20/1000 হবে ইন্টু 20 মিটার পার সেকেন্ড, এই তোমাদের আসবে। এবার ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কাটছে, তার মানে এখানে কত হচ্ছে তোমাদের 5 দিয়ে এটাকে যাচ্ছে, তার মানে হচ্ছে কত 4, ফলে এখানে অ্যান্সার কী হচ্ছে তোমাদের 4 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বুলেটের যে ভরবেগ হবে সেটা হবে 4 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, ঘন্টায় 40 কিমি বেগে ধাবমান 400 কেজি একটি হাতি, ঠিক আছে, 400 কেজি হাতি। দেখো হাতির ক্ষেত্রে কী হবে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 400টা কেজিতেই আছে, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে নেই, তা আমাদের কী করতে হবে, এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তো মিটার পার সেকেন্ডে করার জন্য কী করতে হয়, কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করার জন্য কী করতে হয়, 5-18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তো 5-18 দিয়ে যদি আমি গুণ করি, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দেখো এটা কাটবে, মানে এটা 20 হবে, এটা তোমাদের 9 হবে, এখানে কত হচ্ছে দেখো 20 × 5, ঠিক আছে, 20 × 5 মানে তোমাদের 100,
তার মানে 400 তারপরে আরও দুটো শূন্য বাই 9, ঠিক আছে। এত কী হবে, এত কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে, এত কেজি মিটার পার সেকেন্ড। তো ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ এটাই সব থেকে বেশি আসবে, এর ভ্যালুটাই সব থেকে বেশি আসবে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। কী অ্যান্সার হবে, সি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঘন্টায় 400 কিমি বেগে ধাবমান 400 কেজির একটি হাতি, ঠিক আছে, ঘন্টায় 400 কিমি বেগে ধাবমান 400 কেজি একটি হাতি, এরই কিন্তু ভরবেগ সব থেকে বেশি হবে। ভরবেগ পরিমাপ করা ডেফিনেটলি সম্ভব, ফলে এটা তো অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের, সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট চলো 7 দাগে। 7 দাগ কী বলছে, বায়ু ভর্তি বেলুনকে চাপলে সেটির আকার পরিবর্তিত হয়। এই ধরনের বলকে কি বলা হয়, মনে রাখবে এই ধরনের বলকে বলা হয় ভারসাম্য বল। ওই আকার পরিবর্তন হচ্ছে কেন, এর কারণ আমরা বল যখন প্রয়োগ করছি তখন ওর আকার পরিবর্তনের ফলে কী হয়, নেট এফেক্ট একই থাকে, ঠিক আছে, নেট এফেক্ট একই থাকে। যেহেতু নেট এফেক্ট একই থাকছে, যখন নেট এফেক্ট বা রেজাল্ট্যান্ট এক থাকবে তখন তাকে আমরা বলি ভারসাম্য বল। অর্থাৎ প্রেশার দিলে ওটা ফুলে যায় বা আকৃতির পরিবর্তন হয়। তোমরা জানো বেলুনকে যদি চাপ দাও তাহলে ওর আকারের পরিবর্তন হয়। ওই আকারের পরিবর্তন এই কারণেই হচ্ছে আমরা যে বলটা প্রয়োগ করছি তাকে ভারসাম্য রাখার জন্য, তাকে ব্যালেন্স করার জন্য, পয়েন্ট টু বি নোটেড, তাকে ব্যালেন্স করার জন্যই আকারের পরিবর্তনটা হয়। এই ধরনের বলকে কী বলা হয়, এই ধরনের বলকে বলা হয় ভারসাম্য বল। ভেরি ইম্পর্টেন্ট, ব্যালেন্স ফোর্স অ্যান্ড ইমব্যালেন্স ফোর্স কী, এটার উপরে তোমাদের প্রশ্ন পড়েছে বিগত বছরে, আমি রেখেওছি তোমাদের ওদিকে আছে ব্যালেন্স ফোর্স, ঠিক আছে, এটাকে কী বলা হয়, ব্যালেন্স ফোর্স বলা হয়। আচ্ছা, নেক্সট চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, বায়ুর বাধা এবং ঘর্ষণ বল না থাকলে কোনো বস্তু সমবেগে গতিশীল থাকার প্রবণতা হলো। দেখো, বায়ুর বাধা নেই, ঘর্ষণ বলও নেই, এবং বস্তুটা কিন্তু সমবেগে গতিশীল আছে। তাহলে এই প্রবণতাকে কী বলা হয়, ডেফিনেটলি এই প্রবণতাকে বলা হয় পদার্থের জাড্য ধর্ম। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় গতিজাড্য। কী বলা হয়, গতিজাড্য। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, টেবিলের ওপর রাখা বইটি না নড়ালে সেইভাবেই থাকে। নিউটনের কোন গতিসূত্র দ্বারা এটাকে ব্যাখ্যা করা যায়? নিউটনের প্রথম গতিসূত্র, যাকে বলা হয় গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া, অর্থাৎ গ্যালিলিওর জাড্য সূত্র, ঠিক আছে, এটাকে বলা হয় নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র বলে, যদি একটা বস্তু স্থির আছে, ধরো সাপোজ এখানে একটা বই আছে এবং বইটা একটা টেবিলের উপর রাখা আছে, ঠিক আছে, বইটা একটা কোথায় রাখা আছে, একটা টেবিলের উপর সাপোজ ধরো রাখা আছে। তো এই যে টেবিলের উপর রাখা আছে বইটা, এবং এই বইটাকে না নড়ালে বইটা কিন্তু নড়বে না। এটা এই কারণেই হচ্ছে, কারণ বইটা ওপর বল প্রয়োগ না করলে ও স্থির থাকতে চাইছে। স্থির বস্তু ওপর বল প্রয়োগ না করলে ওর অবস্থার পরিবর্তন ঘটাতে চায় না। এটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়। সুতরাং এখানে অ্যান্সার তোমাদের কী হবে, নিউটনের প্রথম গতিসূত্র। নেক্সট হলো পরেরটাতে। পরের প্রশ্ন, একটি ঝুলন্ত কার্পেটকে একটি লাঠি দ্বারা আঘাত করলে তা থেকে ধূলিকণা ছিটকে আসে। নিচের কোনটি দ্বারা এই ঘটনাকে ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে তোমাদের পদার্থের জাড্য ধর্ম দ্বারা। দেখো, একটা কার্পেট, সাপোজ ধরো এটা একটা কার্পেট একটু মোটাই হয়, ঠিক আছে, কার্পেট এটা ধরো সাপোজ ঝোলানো হয়েছে, এবং তার উপর যদি একটা লাঠি দিয়ে, ধরো একটা লাঠি দিয়ে যদি একে আঘাত করা হয়, ঠিক আছে, লাঠি দিয়ে যদি এটাকে আঘাত করা হয়, তাহলে আমরা কী দেখবো, আমরা দেখবো যে ধূলিকণা এর থেকে ছিটকে বেরোচ্ছে, ঠিক আছে। এই যে ধূলিকণা ছিটকে বেরোয়, এটা কেন বেরোয়? এর মেন রিজন হচ্ছে ধূলিকণা এবং কার্পেট প্রাথমিক অবস্থায় স্থির ছিল। তুমি বাড়িটা কার ওপর মারছো, কার্পেটের ওপর মারছো। যখন বাড়িটা কার্পেটের ওপর মারছো তখন কার্পেট সঙ্গে সঙ্গে গতিমান হয়, কারণ কার্পেটটা দুলে ওঠে। কিন্তু ধূলিকণাগুলো সঙ্গে সঙ্গে গতিমান হতে পারে না, তারা তার জায়গাতেই থাকতে চায়। কিন্তু কার্পেট তো এদিক ওদিক সরছে, ফলে দেখে মনে হয় যেন ধূলিকণাগুলো ছিটকে আসছে, ঠিক আছে। এটা কী দিয়ে ব্যাখ্যা করা যায়? পদার্থের স্থিতিজাড্য দ্বারা ব্যাখ্যা করা যায়। আবার স্থির থাকার যে প্রবণতা তাকে বলা হয় স্থিতিজাড্য, আর গতিমান হওয়ার যে প্রবণতা তাকে বলা হয় গতিজাড্য। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, পদার্থের স্থিতিজাড্য, নট কিন্তু গতিজাড্য। তোমরা ভাববে, দেখো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা ভাববে ধূলিকণা ছিটকে আসছে মানে গতিজাড্য, গতিপ্রাপ্ত হচ্ছে। অ্যাকচুয়ালি তা নয়, কিন্তু ধূলিকণা তার জায়গাতেই থাকতে চায়, ঠিক আছে। ধূলিকণা কী থাকে, ওই কার্পেটের গায়ে লেগে থাকতে চায়, কিন্তু যেহেতু তুমি কার্পেটটাকে বাড়ি দিচ্ছ, ধূলিকণা তার স্থানে থাকছে কিন্তু কার্পেটটা সরে যাচ্ছে, তারপরে দেখে মনে হয় যে ধূলিকণাগুলো ছিটকে আসছে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, পদার্থের স্থিতিজাড্য, নট গতিজাড্য, ঠিক আছে। নেক্সট দেখো 11 দাগ, ভেরি ইম্পর্টেন্ট, একটি গাছের ডালকে নাড়ালে ফল মাটিতে পড়ে। দেখো, গাছের ডাল আর ফল দুটো প্রাথমিক অবস্থায় স্থির ছিল। যদি গাছের ডালকে নাড়াও, গাছের ডাল গতিমান হচ্ছে কিন্তু ফল তার জায়গাতে থাকতে চাইছে। তো কোনটা দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে? ক্লিয়ারলি পদার্থের স্থিতিজাড্য দ্বারা এটাকে কী করা যায়, ব্যাখ্যা করা যায়। নেক্সট চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে দেখো, বলছে যে চলন্ত গাড়ির মধ্যে বসে থাকা যাত্রীরা গাড়িটি থামালে, এটা থামালে হবে,
সরি প্রিন্টিং মিস্টেক, সামনের দিকে ঝুঁকে পড়ে। নিচের কোন ঘটনাটা যদি ব্যাখ্যা করা হয়, তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, একটা বাস আছে, বাসের মধ্যে কিছু ব্যক্তি আছে বা কিছু যাত্রী আছে। তো যদি বাসটা হট করে থেমে যায় তাহলে যাত্রীরা কী হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে। রিজন কি? রিজন হচ্ছে প্রথমে বাসটা চলছিল, তাহলে বাসটা যদি চলমান ছিল, বাসের সাথে সাথে কিন্তু যাত্রীরাও কিন্তু চলমান অবস্থায় ছিল। যেই বাসটা থেমে গেল, বাস তো স্থির হয়ে গেল, স্থিতি অবস্থায় এলো, কিন্তু যাত্রীদের শরীর সঙ্গে সঙ্গে স্থিত অবস্থায় আসে না এবং সামনের দিকে এগিয়ে যেতে চায়। এটা কিসের প্রমাণ? এটা হচ্ছে পদার্থের গতিজাড্যের প্রমাণ, গতিমান থাকার প্রবণতা। বাস গতি ছিল, বাসে যে গতি ছিল ওই বাসের মধ্যে থাকা যাত্রীরাও সেই গতিতেই গতিমান ছিল, ফলে তারাও এগিয়ে যেতে চায় সামনের দিকে। তাহলে গতিমান থাকার যে প্রবণতা তাকে বলা হয় গতিজাড্য, আর স্থির থাকার যে প্রবণতা তাকে বলা হয় স্থিতিজাড্য। নেক্সট হচ্ছে পরেরটা, চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামা বিপজ্জনক কেন? দেখো, চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামা বিপজ্জনক এই কারণে, প্রথম কথা হচ্ছে ব্যক্তির গতিজাড্য। কারণ কি, বাস যে গতিতে চলছে ব্যক্তিও সেই গতিতেই গতিমান ছিল। যখন চলন্ত বাস থেকে তুমি সামনের দিকে নামছো তখন বাস কিন্তু স্থির হচ্ছে না, অর্থাৎ বাস গতিমান আছে, তোমার শরীরও গতিমান আছে। তুমি যদি ওইভাবে নামতে চাও তাহলে কি হয়, বাস যে গতিতে এগোচ্ছে তুমিও সেই গতিতে খানিকটা সামনের দিকে এগিয়ে যেতে পারো, যেটা সম্ভব নয়, কারণ তুমি হিউম্যান, তোমার পক্ষে একটা যন্ত্রের সমান গতি নেওয়া সম্ভব নয়, ফলে তুমি হোঁচট খেয়ে পড়ে যেতে পারো। তো ব্যক্তির গতিজাড্য এখানে মেন কারণ। আর একটা কারণও আছে, তুমি যখন সামনের দিকে এগোচ্ছ, ধরো তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, তুমি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছ তখন মনে রাখবে, ঠিক আছে, তুমি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছ তখন মনে রাখবে যে ভূমি আছে সেই ভূমি তোমাকে পেছন দিকে টানবে, সেই ভূমি তোমাকে কী করবে, পেছন দিকে টানবে, অর্থাৎ একটা ঘর্ষণ বল কাজ করে ভূমি দ্বারা। এখানে উত্তর হবে তোমাদের এ অ্যান্ড সি বোথ, ঠিক আছে, উত্তর তোমাদের কী হবে, এ অ্যান্ড সি বোথ। তুমি তো সামনের দিকে এগিয়ে যেতে চাইছো, কিন্তু ভূমি কী করছে, তোমার বিরুদ্ধে একটা ঘর্ষণ বল প্রয়োগ করে, ফলে ভূমির ঘর্ষণ বলের সঙ্গে তুমি যদি ভারসাম্য না রাখতে পারো এবং তোমার গতিজাড্য যদি যথেষ্ট বেশি হয়, তুমি কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে পারো, এবং যেটা সাধারণত হয়, তার ফলেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। ওই জন্য নামা বিপজ্জনক। অ্যান্সার এখানে কী হবে, তোমাদের ব্যক্তির গতিজাড্য এবং ভূমির দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বল দুটোই এখানে অ্যান্সার হবে, বোথ এ অ্যান্ড সি। আচ্ছা, নেক্সট পয়েন্টটা খুবই ভালো ভালো প্রশ্ন। এ ধরনের প্রশ্ন এখন আমি অ্যান্সার করে দিচ্ছি বলে প্রবলেম হচ্ছে না তোমাদের, তোমরা 10-15 দিন পরে এগুলি খুলে দেখবে অবশ্যই পারবে, কিন্তু কিছু প্রশ্ন দেখবে কনফিউজ হবে তোমরা, ঠিক আছে, কিছু প্রশ্ন দেখবে তোমরা কনফিউজ হবে। এই যেমন স্থিতিজাড্য হবে না গতিজাড্য হবে, এখানে ডি কাজ করবে না এ কাজ করবে, অর্থাৎ এরকম ধরনের কিছু কোশ্চেন কনফিউশন থাকে। সাধারণ প্রশ্ন কিন্তু কনফিউশন তৈরি করে। নেক্সট হলো পরের প্রশ্ন, কী বলছে দেখো, যে বল দ্বারা কোনো বস্তুর কেবল আকার পরিবর্তন করা যায় তাকে কী বলা? একটু আগেই বললাম, একটা বেলুন আছে, তাকে যদি তুমি প্রেশার ক্রিয়েট করো তাহলে কী হয়, বেলুনটার আকার পরিবর্তন হয়, অর্থাৎ আকার কেবলমাত্র পরিবর্তন হচ্ছে, কিন্তু বেলুনটা গতিপ্রাপ্ত হচ্ছে না বা গতি থেকে স্থির অবস্থায় আসছে না। যে বল কেবলমাত্র বস্তুর আকার পরিবর্তন করতে কাজে লাগে তাকে বলা হয় ব্যালেন্সড ফোর্স। কী বলা হয়, তাকে বলা হয় ব্যালেন্স ফোর্স। মনে রাখবে, ভারসাম্য বল, ঠিক আছে, ভারসাম্য বল। নেক্সট হচ্ছে, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলগুলির ফলাফল শূন্য হলে বলটি হয়। মনে রাখবে, ভারসাম্য বলের ফলাফল যাকে ইংরেজিতে রেজাল্ট্যান্ট বলা হয় সেটা কিন্তু 0 হয়। অ্যাকচুয়ালি ডেফিনেটলি বলের একটা ফল তো থাকবেই, এখানে সেই ফলের কথা বলা হচ্ছে না। তুমি যখন একটা বল প্রয়োগ করছো তখন আকারে পরিবর্তন হচ্ছে, আকারে যেই পরিবর্তন হচ্ছে মানে এই বলের যে প্রভাব সেটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের বলকে আমরা বলি ব্যালেন্স ফোর্স। তো মনে রাখবে, ব্যালেন্স ফোর্সের দুটো এক্স্যাক্ট বৈশিষ্ট্য আছে, এক হচ্ছে অনলি আকার পরিবর্তন করে, গতি বা স্থিতি প্রদান করে না, স্থির বস্তুকে গতি প্রদান করে না, গতিবান বস্তুকে স্থির অবস্থায় আনতে পারে না এই বল। 2 নম্বর যেটা পয়েন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এই বলের রেজাল্ট্যান্ট শূন্য হয়। তো অ্যান্সার এখানে কী হবে, তোমাদের ব্যালেন্স ফোর্স এখানে কিন্তু উত্তর হবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হলো পরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বল বস্তুর স্থিতি বা গতিকে পরিবর্তন করতে কাজ লাগে, এটা পরিবর্তন, আচ্ছা, যে বল দ্বারা আছে, তো রাইট আছে, যে বল দ্বারা বস্তুর স্থিতি বা গতিকে পরিবর্তন করা যায়, তো তাকে কি বলা হয়, যে বল দ্বারা বস্তুর স্থিতি বা গতিকে পরিবর্তন করা যায় তাকে বলা হয় আনব্যালেন্সড হবে। রিয়েলি সরি, এখানে একটা ছোট্ট একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, তাকে কি বলা, তাকে বলা হয় আনব্যালেন্সড, এটা আনব্যালেন্সড হবে, ঠিক আছে। আমি তোমাদের পিডিএফে ঠিক করে দিচ্ছি, নিচে পিডিএফ আছে, ডাউনলোড করে নিও। আনব্যালেন্সড ফোর্স বলা হয়, ঠিক আছে, আনব্যালেন্সড ফোর্স, ভারসাম্যহীন বল, ওটা ভারসাম্য বল, এটাকে কী বলা, ভারসাম্যহীন বল, যে বল দ্বারা বস্তুর স্থিতি বা গতিকে পরিবর্তন করা যায়। নেক্সট হচ্ছে পরেরটা, একই ভর এবং একই গতি, পয়েন্ট টু বি নোটেড, ভর এক গতিও এক। প্লাস্টিকের বল এবং মাটির বল যদি একটি পাঁচিলকে আঘাত করে তাহলে পাঁচিলের ওপর প্রযুক্ত ভরবেগ কোনটির ক্ষেত্রে বেশি হবে? দেখো, আবার ভরবেগের কনসেপ্ট,
ভরবেগ সমান সমান কি ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ, দুটোরই ভরবেগ সেম, কারণ উভয়েরই ভর আর বেগ সেম। ভরবেগ যখন সেম তখন সমান ভরবেগ প্রয়োগ হবে। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, উভয় সমান ভরবেগ প্রয়োগ করবে, এটাই তোমাদের উত্তর হবে। ক্লিয়ার হয়েছে? প্লাস্টিকের বল নাকি মানে মেটেরিয়াল এখানে ইম্পর্টেন্ট নয়, পয়েন্ট টু বি নোটেড। মেটেরিয়াল কিসের ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ভর ইন্টু বেগ করলে একই আসছে কিনা। ক্লিয়ারলি একই আসবে, কারণ ভর এক গতিও এক, ডেফিনেটলি এক আসবে। এক যখন আসবে তখন ভরবেগ সেমই প্রয়োগ হবে। নেক্সট হলো পরের প্রশ্ন, কি বলেছে দেখো, একটি বলকে 10 মিটার প্রতি সেকেন্ডে গতিবেগে ছোড়া হলো, অর্থাৎ সেকেন্ডে কত গতিবেগ, 10 মিটার। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে বলের গতিবেগ কী হবে? আমরা জানি যখন একটা বলকে সর্বোচ্চ উচ্চতায় পাঠানো হয় তখন তার গতিবেগ মানে ভি ইকুয়াল কী হয়ে যায়, 0 হয়ে যায়। এখানে ইউ হচ্ছে তোমাদের 10 মিটার পার সেকেন্ড, কিন্তু ভি তোমাদের কী হবে, এখানে 0 হবে, কারণ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে বলের গতিবেগ 0 হয়ে যায়, ওই জন্য ও আবার ওখান থেকে নিচে পড়তে আরম্ভ করে। যদিও ওর গতিবেগ 0 না হতো তো উঠতেই থাকতো, মহাকাশে চলে যেত, ঠিক আছে। ওই জন্যই ওখান থেকে পড়ার সময় ও কিন্তু কী করে, আবার 0 থেকে আবার কী হয়, বেগ বাড়তে থাকে। যত ওপরে উঠবে বেগ কমতে থাকে, যত নিচে নামবে তত বেগ কী হয়, বাড়তে থাকে। অ্যান্সার এখানে কী হবে তোমাদের, গতিবেগ কী হবে তোমাদের, 0 হবে। আচ্ছা নেক্সট চলো পরের প্রশ্ন। এটা খুবই ভালো প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন আমি তোমাদের পার্ট 2তে রাখবো। এটা তোমাদের পার্ট 1, বললাম যে 50টা তোমাদের যে এমসিকিউ আছে তার পার্ট 1 এটা। একটি 150 গ্রামের বল আছে যার গতিবেগ হচ্ছে 30 মিটার প্রতি সেকেন্ডে গতিবেগে একজন খেলোয়াড়ের হাতে এলো, অর্থাৎ বলটার গতিবেগ কত ছিল, 30 মিটার পার সেকেন্ড, এবং 0.05 সেকেন্ডে থেমে গেল। তো বলটি খেলোয়াড়ের হাতের ওপর কত বল প্রয়োগ করলো? এখন বলের যে ফর্মুলা তাতে আমরা কি জানি, আমরা জানি যে ভর ইন্টু ত্বরণ, তাই না, এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, বল সমান কি এম ইন্টু এ। তাহলে দেখো এখানে মাস তো দেওয়া আছে 150 গ্রাম, কিন্তু ত্বরণ দেওয়া নেই। এখন মাসের যে এখানে ইউনিট হয় সেটা হচ্ছে কেজিতে হয়। তো 150 গ্রামকে আমরা প্রথমে একটা কাজ করি, এটাকে কেজিতে পরিণত করে নিই, ঠিক আছে। তো গ্রামকে কেজিতে পরিণত করার জন্য আমরা কী করি, 1000 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। তো ভাগ করা থাকলো এটা। আর আমাদের এখানে যদি ত্বরণ এর সঙ্গে আমি গুণ করতে পারি, আমি এখানে বল পেয়ে যাবো, কারণ বলই আমাদের জিজ্ঞেস করেছে, এই যে বল আমাদের জিজ্ঞেস করেছে। ত্বরণ কীভাবে আসে, ত্বরণ আমরা কীভাবে পাই? ত্বরণ সমান আমরা জানি যে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। ফাইনাল ভেলোসিটি এখানে কত, মিটার পার সেকেন্ড থাকলে কোনো প্রবলেম নেই। দেখো ফাইনাল ভেলোসিটি বলছে থেমে গেল, মানে ফাইনাল ভেলোসিটি ভি আমাদের কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ইউ আমাদের কত বলেছে, ইউ আমাদের বলেছে যে 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 30 মিটার পার সেকেন্ড। তো চলো এখানে 0 মাইনাস 30 মিটার পার সেকেন্ড বাই টি, টি আমাদের কত বলেছে, টাইম কত বলেছে, 0.05। তার মানে 30 মাইনাস আছে, বাট আমরা ওটাকে ছাড়লাম। অ্যাকচুয়ালি ত্বরণ না, এখানে মন্দন হবে অ্যাকচুয়ালি, কারণ বল থেমে যাচ্ছে, ঠিক আছে। তো ত্বরণ মন্দন একই হয় অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষায়, নেগেটিভ ত্বরণকে আমরা মন্দন বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপরে তোমাদের যাচ্ছে 3-এর পরে 2টো শূন্য যাচ্ছে, আর নিচে তোমাদের থাকছে 5, তাই হচ্ছে কি 30.05 ইয়াস, না আরেকটা শূন্য, এই তোমার থাকছে। তো অ্যাকচুয়ালি 30 ছিল, তারপর 2টো শূন্য যাবে। তার মানে এখানে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে 600, ঠিক আছে, 600, ওকে, 600 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমরা পাচ্ছি, মানে সেকেন্ড স্কোয়ার। ত্বরণ বলছে 600 মিটার পার সেকেন্ড কর, তাহলে ত্বরণ আমাদের এই হয়েছে। এবার তুমি একটা কাজ করো, এর সঙ্গে এই যে 150 গ্রাম বাই 1000 আছে, একে তুমি 600 মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ করে দাও, সরি গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার এখানে কী হবে তোমাদের, এই জিরো কেটে গেল, ওকে, আর এখানে এটা কেটে যাবে, তাহলে 6×90, 90 এখানে কী হবে, নিউটন হবে। নিউটন কেন হবে, কারণ আমরা কেজি, মিটার এবং সেকেন্ড ব্যবহার করছি। মনে রাখবে নিউটনের ফর্মুলায় কেজি পাওয়া যায়, মিটার পাওয়া যায় আর সেকেন্ড পাওয়া যায়, ঠিক আছে, এই 3টে জিনিস পাওয়া যায়। এখানে কী হবে তোমাদের 90 নিউটন হবে, ওকে, কারণ আমরা মিটার পার সেকেন্ড ইউজ করছি, ওদিকে কেজি করে দিয়েছি, তাহলে এটা 90 নিউটন তোমাদের অ্যান্সার হবে। এই যে বি এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো বলের ফর্মুলা আমার মাথায় এলো, ফর্মুলা লেখার পরে আমি বুঝলাম আমার ভর আছে কিন্তু ত্বরণ নেই, তো ত্বরণটা আমি এখান থেকে বার করলাম। ত্বরণ সমান কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। অন্তিম বেগ 0 কেন হবে, কারণ বলটা থেমে যাবে। আর চলছিল বলটা কোন বেগে, 30 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। টাইম কত নিয়েছে, 0.0, এখানে পয়েন্ট আছে, 0.05 টাইম নিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এখানে 600 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমার এখানে ত্বরণ হবে, ঠিক আছে। তো দুটোকে গুণ করে দাও লাস্টে, তুমি অ্যান্সার পেয়ে যাবে 90 নিউটন। চলো নেক্সট পরের প্রশ্ন, ওটা আমাদের লাস্ট প্রশ্ন। আমাদের পেড ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে 15 তারিখ থেকে, অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকে।
তবে ডেট এক্সটেন্ড করা হলো, পেমেন্টের লাস্ট ডেট ছিল 15 তারিখ। সিট হচ্ছে 200টা সিট ছিল, সিট বাড়ানো হলো এবং এক্সটেন্ড করা হলো তোমাদের পেমেন্ট ডেট। এই মাস ভোর অর্থাৎ পুরো অগস্ট মাসটা তোমরা পেমেন্ট করতে পারবে। 30 তারিখ লাস্ট ডেট হচ্ছে অগস্ট মাসের 30 তারিখ, 31 তারিখটা ধরা হয়নি, 30 তারিখ পর্যন্ত অগস্ট মাসের রাখা হয়েছে তোমাদের পেমেন্ট ডেট। পেড কোর্সের এটা ব্যাচ 2, আগে ব্যাচ 1 যেটা কিনা জুন মাসে আমাদের শুরু হয়েছে 12 তারিখে, ওটা চলছে অলরেডি। আমরা ওখানে 2 মাস আমরা কাটিয়ে এসেছি। এখানে তোমাদের থাকছে ম্যাথ অধ্যায়ভিত্তিক 40 মক টেস্ট প্লাস 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স এবং বায়োলজি। মক টেস্টের মধ্যেই 25 নম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেই 25 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের 1 ইয়ারের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা ইনক্লুড করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর 2019 থেকে 2019 সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে। রেলের জন্যই স্পেশালি মক টেস্টগুলো করা হচ্ছে। তবে মক টেস্টের মধ্যে যদি রিজনিং তোমাদের তারপরে ভাগ করে দেওয়া হয়েছে, 25 মার্কসের রিজনিং আছে, 25 মার্কসের জেনারেল নলেজ আছে এবং 25 মার্কসের তোমাদের ম্যাথ রয়েছে, এগুলো ভাগ করে দেওয়া আছে এবং 25 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এভাবে 4টে পার্টে ভাগ করা হয়েছে, 25 × 4 = 100। প্রত্যেকটা মক টেস্ট কিন্তু 100 মার্কসের করে আছে, ঠিক আছে। খুবই ভালো মক টেস্ট, তোমরা যারা যারা দিয়েছে তাদের কাছ থেকে চাইলে তোমরা ফিডব্যাক নিতে পারো। ম্যাথ অধ্যায় ভিত্তিক করা হচ্ছে, একদম ধরে আলোচনা করা হচ্ছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে 5 বছরে যে পরীক্ষাগুলো হয়েছে, নট অনলি পিএসসিতে লো লেভেলের পরে যে তোমাদের ক্যাট, ম্যাট, জ্যাট এবং অন্যান্য যে সমস্ত এনটিপিসি এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে সিজিএল, সিডিএস, তাদের প্রশ্নপত্রগুলোকে ইনক্লুড করানো হয়েছে। এখানে তোমরা অ্যারিথমেটিক ছাড়াও অ্যাডভান্স অ্যারিথমেটিক পাবে, জিওমেট্রি, মেনসুরেশন, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিগনো, অ্যালজেব্রা, এগুলো কিন্তু সবই তোমরা পাবে। এবং টোটালি কিন্তু টিসিএস প্যাটার্নে কিন্তু হবে, ভার্সানটা অনলি বাংলায় রাখা হয়েছে, কারণ যেহেতু রেলের ওপর বেস করে করা হচ্ছিল ওই জন্য ভার্সানটা বাংলায় রাখা হয়েছে। তবে সিডিএস, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এগুলোর যে প্রশ্নপত্র সেগুলো বাংলায় দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ লেভেলটা এক থাকছে, শুধু ভার্সানটা বাংলা হচ্ছে। ওকে, আর একটা জিনিস সেটা হচ্ছে বায়োলজি আমি তেমনভাবেই করাচ্ছি যেমনটা আমি এখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি করাচ্ছি, ওইভাবে কিন্তু বায়োলজি চলছে আমাদের। তো যারা ফার্স্ট ব্যাচ তারা তোমার এগিয়ে গেছো, তার সঙ্গে কম্পেয়ার করবো না। সেকেন্ড ব্যাচ সেটা আবার স্টার্ট হচ্ছে, তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো। ডিটেলসের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু একবার কোয়ারিজ করতে পারো বা SMS সেন্ড করতে পারো। আর চলো আমরা এবার আমাদের লাস্ট যে আমাদের 20 নম্বরের যে আমাদের প্রশ্ন সেটা আমরা দেখে নেব। আচ্ছা, এটা রেলে পড়া প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন, রেলওয়ে এলপিতে পড়া প্রশ্ন। বলেছে 2000 কেজি এর একটি খালি ট্রাকের সর্বাধিক ত্বরণ হচ্ছে এত। দেখো, আমরা ফোর্স না দিলে তো ত্বরণ হবে না। ফোর্স সমান কি, জাস্ট এ মিনিট, ফোর্স সমান কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স ইকুয়াল টু কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে প্রথমবার আমার মাস ছিল কত, 2000 কেজি, আর তার সঙ্গে কি ইউজ করা হয়েছে, তোমাদের অ্যাক্সেলারেশন ইউজ করা হয়েছে কত, 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন ইউজ করা হয়েছে। তো ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ ফোর্স তো আমার পরের বারও সেম থাকবে, ইয়েস অর নো বলো, কারণ ফোর্সে তো কোনো চেঞ্জ হয়েছে বলেনি, ফোর্স তো পরের বার সেম থাকছে। ফোর্স যদি পরের বার সেম থাকে তাহলে প্রথমবার যেটা M × A হয়েছে, পরের বারের সঙ্গে সেটাও M × A ইকুয়াল হয়ে যাবে, কারণ এখানেও ফোর্স সেম, এখানেও ফোর্স সেম, ঠিক আছে, বল তো একই প্রয়োগ করা হচ্ছে। তাহলে ব্যাপারটা কী হবে, ত্বরণ কমে যাবে, কারণ মাস তো চেঞ্জ হবে না, ইয়েস অর নো বলো, মাস তো চেঞ্জ হয় না, তাহলে ত্বরণ কিন্তু কমবে। ত্বরণ কেন কমবে, মনে রাখবে যখন দুটোর ডট প্রোডাক্ট, অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট বলাটা ভুল হবে, ফিজিক্সের ভাষায় ডট প্রোডাক্টের মিনিং অন্য হয় ফিজিক্সে, ঠিক আছে, ভেক্টর প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট থেকে ডট প্রোডাক্ট বলা হয়, অন্য হয় মিনিং, এটা বলছি না। ফোর্সের যেহেতু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়, যেহেতু ফোর্স চেঞ্জ হচ্ছে না এবং মাস চেঞ্জ হচ্ছে না, অ্যাক্সেলারেশন কিন্তু কমে যাবে, অটোমেটিক্যালি কমবে, ঠিক আছে, কমবে। তো 0.5 ওপরেও তো অ্যান্সার হতে পারে না, তো 0.5 নিচে একটাই অ্যান্সার আছে, এটাই অ্যান্সার হবে, অর্থাৎ 0.25 অ্যান্সার হবে। যদি করার দরকার করে নাও, দেখো 2000 × 0.5 এই, আর এখানে তোমাদের মাস কেউ দেখে না, মাস চেঞ্জ হবে, এটা ধরে নিচ্ছি মাস 1, এটা হচ্ছে মাস 2। আমি বললাম যে মাস পরিবর্তিত হয় না, এটার মানে আমি এটা করতে চাইছি যে মাসের ভ্যালু চেঞ্জ হওয়া সম্ভব নয়, ঠিক আছে। এটা একটু যদি ডিপে বোঝো তাহলে বুঝতে পারবে আমি কী মিনিং বলছি, ঠিক আছে। যেহেতু মাস বস্তুর একদম ফান্ডামেন্টাল ধর্ম, ওই জন্য ওটাকে রেটে চেঞ্জ করা যায় না, এটাই বলতে চাইছি। এবার দেখো কেন মাস 2 আমি লিখলাম, প্রথমে তো খালি ট্রাক ছিল, মানে ট্রাকের ওজনটাই খালি ছিল, ট্রাকের ভর ছিল অনলি, কী ছিল, ট্রাকের ভর বা মাস ছিল। দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে, সে একটা লোড বহন করছে, মানে ট্রাকের ওজন প্লাস ট্রাকের লোডের যে ট্রাকের ওজন নয়, ট্রাকের ভর এবং ট্রাকের লোডের যে ভর দুটো যোগ হয়ে যাবে, তাহলে 2000 + 2000, এখানে মাস তোমাদের কী হবে, 4000 ইন্টু অ্যাক্সেলারেশন। এবার এই অ্যাক্সেলারেশনটা তোমাকে বার করতে বলেছে, কারণ এখানে সর্বাধিক ত্বরণ কত হবে, ডেফিনেটলি ত্বরণ কমে যাবে, যত মাস বাড়বে ত্বরণ তত কমে যায় যদি ফোর্স এক থাকে, ঠিক আছে। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটা কী হবে, এই 4000টা উড়ে এসে কী হবে, এর তলায় চলে যাবে,
আর এদিকে থাকবে তোমার এ। তো কাটাকুটি করো, এটা দিয়ে এটাকে কাটছে মানে 2 দিয়ে এটাকে কাটলে কী হচ্ছে 0.25। এই যে একটু আগে বললাম ত্বরণ কী হবে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এই ধরনের যখন অঙ্ক থাকবে কী করতে হয় একটু বলে দিই পরিষ্কার করে। এখানে যখন অঙ্ক থাকবে এই ধরনের, তখন তোমরা কী করবে বলে দিই। এই ধরনের অঙ্ক জাস্ট এই টাইপ একদম, ঠিক আছে, A to Z এই টাইপ, তখন তোমরা কী করবে, তখন লিখবে মাস 1 ইন্টু এ, ঠিক আছে, A1, আর এখানে তোমাদের মাস 2 ইন্টু A2, এই তোমরা করবে। কারণ এখানে সেম ফোর্স লাগানো হচ্ছে, এখানে সেম ফোর্স ইউজ করা হচ্ছে, তো ফোর্স সেম, তাহলে কী হবে, মাস যেহেতু বাড়বে অ্যাক্সেলারেশন সেহেতু কমবে। মনে রাখবে ফোর্স যখন সেম, মাস বাড়লে অ্যাক্সেলারেশন কী হবে তোমাদের কমবে। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে তোমাদের উত্তর। আর যদি মাস এবং অ্যাক্সেলারেশন কমার পরেও মানে এটা বাড়ছে ওটা কমছে, এটা হওয়ার পর যদি ফোর্সকে চেঞ্জ করো তাহলে কিন্তু ব্যাপারটা অন্য হবে। ওকে, এখানে অ্যান্সার তোমাদের কী হবে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো, আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। নিচে PDF আছে, ডাউনলোড করে নিও।